তার মানে ইচ্ছাকৃতভাবে তারা আন্দোলন করাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখন চায় যে আরেকটি ১১ তৈরি হোক। এই বাংলাদেশে আসলে রাজনীতিবিদদের একটা সমস্যা যে অতীত দেখে আসলে কেউ শিক্ষা নিতে চায় না। এই আরামপ্রিয় এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ নির্বাচন দেবে বলে আমার কাছে মনে হয় না। সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে গিয়ে তারা আসলে কাজ শুরু করেছে। বিশেষ করে তারা উন্নয়নের গল্প আমাদেরকে শোনাচ্ছে। বিজনেস সামিটের যে গল্প আমরা শুনলাম, আসলে কি এই গল্প বাস্তবিক? আপনি একজন মার্কিন নাগরিক, একজন চায়না আপনি বা চাইনিজ, আপনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় আন্দোলন, রাষ্ট্র অস্থিতিশীল। এই অবস্থায় কি আসলে ওই কোনো চাইনিজ বলেন, কোনো মার্কিন ব্যক্তি বলেন, তারা কি আসলে ইনভেস্ট করবে? সেই পরিস্থিতি কি আছে? নাই। সরকার যদি রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারত তাহলে অনেকে ইনভেস্ট করত, কিন্তু সরকার সেই কাজটা আসলে করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে যে ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং জনগণের সাথে দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে করিডোর ইস্যু, চট্টগ্রাম বন্দর, রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে যে ধরনের মিথ্যাচার এবং এরকম বিভিন্ন মিথ্যাচার আমরা দেখেছি, এবং গণহত্যার বিচারে যে ধরনের গড়িমসি তারা করছে, আওয়ামী লীগের গ্রেপ্তারের ব্যাপারে তাদের যে মনোভাব, আওয়ামী লীগের ডামি এমপিতে জামিন করানো এবং একই সাথে আওয়ামী লীগের প্রতি সহনশীল মনোভাব। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তার মানে আগামী নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, তাদের নিবন্ধন স্থগিত হয়েছে। প্রধান উপদেষ্টা তো এই যে এ ধরনের বক্তব্য দিলেন, তিনি কি তার সেই আগের বক্তব্যে আছেন যে একটি নিষিদ্ধ সাংগঠনিক কার্যক্রম, যে সংগঠন নিষিদ্ধ, সেই সংগঠন কি নির্বাচনে অংশ নিতে পারবে? প্রধান উপদেষ্টা এখন কি বলবেন? দেখেন, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি খসড়া আইন তৈরি করা হলো, তখন কি হলো? তখন ক্যাবিনেটে সবাই মিলে সেই আইন বাদ করলো। জনাব আসিফ নজরুল স্যারের মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় তো ক্যাবিনেটে উত্থাপন করেছিল, সবার দায়িত্ব ছিল সেটা পাশ করানো, কিন্তু সেটা পাশ করাইলো না। যখন আবার আন্দোলন শুরু হলো তখন আবার সেটা তারা অন্তর্ভুক্ত করলো। তার মানে কি? তার মানে ইচ্ছাকৃতভাবে তারা আন্দোলন করাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখন চায় যে আরেকটি ১১ তৈরি হোক। এখন ১১ তৈরি করার জন্য তো রাষ্ট্রকে অস্থিতিশীল করা লাগে। এই যে এখন এই মুহূর্তে আমরা যা আন্দোলন করছে ইচ্ছাকৃত, আপনি বললেন, তাহলে সরকারের লাভটা কি এখানে? সরকারের লাভটা হলো আরেকটি ১১, আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন, তাহলে ক্ষমতা দীর্ঘদিন উপভোগ করা যাবে। সরকারের লাভ তো এইখানে। এখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে পরিণত হয়েছে, তারা সেটা ভাবতেছে না, তারা ক্ষমতাকে এনজয় করতে চাচ্ছে। এই কারণে এই সরকার তো অবশ্যই মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে তাদের যে শেষটা হয়েছে তাদের পরিণতি জানে, তাহলে কেন তারা এই পথে পা বাড়াবে? ভাই, এরশাদের পরিণতি কি আপনার হাসিনা জানতো না? জানতো তো। আইয়ুব খান, ইয়াহিয়া খানের পরিণতি কি আপনার শেখ মুজিব জানতো না? জানতো তো। তাহলে কি হয়েছে? শেখ মুজিব নিজেও তো স্বৈরাচার হয়েছে, এরশাদের দেখেও তো হাসিনা শিক্ষা নেয়নি। সেই হাসিনা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে নাই। এই বাংলাদেশে আসলে রাজনীতিবিদদের একটা সমস্যা যে অতীত দেখে আসলে কেউ শিক্ষা নিতে চায় না। তবে হাসিনার যেভাবে নির্মম পতন হয়েছে, আমার মনে হয় আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, কেউ আর হাসিনা হইতে চাইবে না। অন্তত রাষ্ট্র সংস্কার হয়তো কিছুটা হইলেও হইতে পারে, বাট এখন যে বাস্তবতা, চারিদিকে যে হট্টগোল শুরু হয়েছে, আমার সাথে আপনার দ্বন্দ্ব, তার সাথে অমকের দ্বন্দ্ব, তমকের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাধ্যমে আসলে রাষ্ট্রের কোনো রাষ্ট্র সঠিক গন্তব্যে আসলে কোথায় গিয়ে পৌঁছাবে আমরা নিজেও বুঝতেছি না। সরকারের দায়িত্ব ছিল আমাদের সবার ভিতরে আসলে সম্পর্কের উন্নয়নটা করা, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে সরকার কোনো নির্বাচন দিবে না, আন্দোলন সংগ্রাম করা লাগবে। যমুনা ঘেরাও তো সরকারের সাথে সংশ্লিষ্ট যারা ছিল, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তারা যমুনা ঘেরাও করেছে। আমার মনে হয় যে এইবার রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবিতে যমুনা ঘেরাও করা দরকার। অন্যথায় স্বাভাবিকভাবে এই আরামপ্রিয় এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ নির্বাচন দেবে বলে আমার কাছে মনে হয় না। সরকার নিজেই বোঝে না। আপনারা যে এখন নির্বাচনের জন্য যে দাবি করতে যাচ্ছেন এবং যমুনা ঘেরাও করতে যাচ্ছেন, তাহলে এই যে আকাঙ্ক্ষা নিয়ে ৫ই আগস্টে একটা নতুন একটি দেশ প্রতিষ্ঠা হলো, তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ, সংস্কার, এটা পিছিয়ে গেল। এই উপদেষ্টা পরিষদ কি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বোঝে? বোঝে না তো। বুঝলে তারা শপথ নেওয়ার সাথে সাথে আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করত, এক। দ্বিতীয়ত, তারা শপথ নেওয়ার আগে হাসিনার যে তৈরিকৃত সংবিধান সংশোধন করা বা সংযোজন করার মাধ্যমে সেইটাকে তারা স্থগিত করত।
এবং একই সাথে হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি তারাতে কোনোভাবেই তারা শপথ নিত না। এখন গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে। আর ভাই তুমি যেদিন শপথ নিলা তার আগে কেন বললা না যে এই সংবিধান মানে আমি শপথ নেব না, এই রাষ্ট্রপতির হাতে আমি শপথ নেব না? তখন কেন তোমার এই মাথায় এই চিন্তাগুলো আসে নাই? তুমি 9 মাস পরে এসে বলো গণপরিষদ নির্বাচন, তুমি 9 মাস পরে এসে বলো যে আমার এইটা লাগবে সেটা লাগবে। তুমি তো নিজেই অবৈধ রাষ্ট্রপতির হাতে অবৈধ সংবিধান মেনে তুমি শপথ নিয়েছো।